সালটা ছিল ১৯৪৩, যখন অপরূপ সুন্দর এই বাংলা এক অচিন্তনীয় বিভীষিকার মুখোমুখি হতে যাচ্ছিল। এটা সেই সময়ের কথা যখন ইতিহাসের পাতায় লেখা হয়েছিল এক ভয়াবহ মানবিক ট্র্যাজেডির গল্প। চলুন আজ আমরা সেই শোকাবহ অধ্যায়ের গভীরে প্রবেশ করি। শুধু একবার এই দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন। এক প্রত্যক্ষদর্শী চোখে দেখা এক মর্মান্তিক ছবি, একটা মাত্র বাক্য, কিন্তু এর ভেতরেই তো লুকিয়ে আছে লক্ষ লক্ষ মানুষের নিদারুণ আর্তনাদ। এই একটা দৃশ্যই হয়তো এই দুর্ভিক্ষের ভয়াবহতার গভীরতা বোঝানোর জন্য যথেষ্ট। আনুমানিক ৩০ লক্ষ মানুষ, সংখ্যাটা এতটাই বিশাল যে আমাদের কল্পনার বাইরে। এটা ছিল আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ এক দুর্ভিক্ষ। তো প্রশ্নটা হলো, ঠিক কী কারণে এত বড় একটা বিপর্যয় ঘটল? এটা কি শুধুই প্রকৃতির রোষ ছিল, নাকি এর পেছনে অন্য কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়েছিল? আমাদের আলোচনার প্রথম অধ্যায় কঙ্কালের প্রদেশ। এখানে আমরা দেখব কিভাবে একটা সমৃদ্ধ সমাজ দুর্ভিক্ষের করাল গ্রাসে ধীরে ধীরে ভেঙে পড়েছিল। দ্বিতীয় অধ্যায় ঈশ্বরের ইচ্ছায়। অনেকেই মনে করেন এটা ছিল একটা প্রাকৃতিক বিপর্যয়। তো চলুন প্রথমে সেই প্রাকৃতিক কারণগুলোই একটু খতিয়ে দেখা যাক। দেখুন, বিপর্যয়ের শুরুটা কিন্তু প্রকৃতির হাতেই হয়েছিল। প্রথমে এলো এক বিধ্বংসী ঘূর্ণিঝড়, তারপর ভয়াবহ বন্যা ভাসিয়ে নিয়ে গেল বিস্তীর্ণ ফসলের মাঠ, আর যা কিছু অবশিষ্ট ছিল তাও নষ্ট হয়ে গেল এক ধরনের ছত্রাকজনিত রোগে। মানে পরপর ৩টি প্রাকৃতিক আঘাতে বাংলায় একটা মারাত্মক খাদ্য সংকট দেখা দিল। বলা যেতে পারে এটাই ছিল সেই আগুনের প্রথম স্ফুলিঙ্গ। আমাদের তৃতীয় অধ্যায় যুদ্ধের ছায়া। কারণ প্রাকৃতিক দুর্যোগে কিন্তু সবটা ছিল না, এর পেছনে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক বিশাল ছায়া, যা এই সাধারণ সংকটকে এক ভয়াবহ গণবিপর্যয়ে পরিণত করেছিল। ১৯৪২ সালের ঘটনাগুলো যদি আমরা পরপর দেখি, তাহলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। জাপানি আগ্রাসনের কারণে বার্মা থেকে চাল আমদানি বন্ধ হয়ে গেল। ঠিক তারপরেই ব্রিটিশরা প্রয়োগ করল তাদের পোড়া মাটির নীতি, মানে শত্রুর হাতে যেন কোনো সম্পদ না পড়ে সেই ব্যবস্থা করা। এই দুটো ঘটনায় কিন্তু পরিস্থিতিকে অনেক বেশি জটিল করে তুলেছিল। এই নীতিগুলোর প্রভাব ছিল মারাত্মক। একদিকে যেমন হাজার হাজার টন চালের মজুদ সরিয়ে নেওয়া হলো, ঠিক তেমনি ৪০,০০০-এরও বেশি নৌকা ধ্বংস করে দেওয়া হলো। এর ফলে কি হলো? স্থানীয় পরিবহন ব্যবস্থা আর জেলেদের জীবিকা দুটোই একেবারে শেষ হয়ে গেল। মানে বাংলার অর্থনীতি এই সংকট মোকাবেলা করার ক্ষমতাটাই পুরোপুরি হারিয়ে ফেলল। চতুর্থ অধ্যায় একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়। কারণ তথ্য প্রমাণ যা বলছে তাতে প্রকৃতির চেয়েও বড় ভূমিকা ছিল কিছু মানুষের নেওয়া সিদ্ধান্তের, যে সিদ্ধান্তগুলো একটা খাদ্য সংকটকে গণমৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। যুদ্ধের বাজারে অর্থনীতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একদিকে ভয়াবহ মুদ্রাস্ফীতি আর অন্যদিকে মুনাফাখোরদের মজুতদারি, এই দুয়ে মিলে চালের দাম হয়ে গেল আকাশছোঁয়া। এর ফলটা হলো ভয়ঙ্কর। বাজারে কিন্তু চাল ছিল, কিন্তু তা সাধারণ মানুষের নাগালের সম্পূর্ণ বাইরে চলে গিয়েছিল। এই টেবিলটা তখনকার রাজনৈতিক ব্যর্থতার একটা পরিষ্কার চিত্র তুলে ধরে। একদিকে ঔপনিবেশিক সরকার বারবার বলছে কোনো সংকটই নেই, অন্যদিকে ভারতীয় নেতারা দুর্নীতি আর অব্যবস্থাপনার অভিযোগ তুলছেন। আর ঠিক এই সময়েই জনপ্রিয় নেতা ফজলুল হককে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। ফলে সরকার আর সাধারণ মানুষের মধ্যে অবিশ্বাস আর দূরত্ব কেবল বেড়েই চলেছিল। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ধারণা বুঝতে হবে। বাংলার লক্ষ লক্ষ ভূমিহীন শ্রমিক আর কারিগরের জন্য সমস্যাটা খাদ্যের অভাব ছিল না, সমস্যাটা ছিল তাদের খাদ্য অধিকার বা এনটাইটেলমেন্ট হারিয়ে যাওয়া। মানে তাদের আয় একই জায়গায় দাঁড়িয়েছিল, কিন্তু চালের দাম বেড়ে গিয়েছিল কয়েকশো গুণ। ফলে বাজারে চাল থাকলেও তা কেনার ক্ষমতাটাই আর তাদের ছিল না। আর সবশেষে সম্ভবত সবচেয়ে মর্মান্তিক প্রমাণ, সূত্রগুলো খুব পরিষ্কারভাবেই বলছে যে ব্রিটিশ যুদ্ধ মন্ত্রিসভা জেনে শুনেই বাংলাকে ত্রাণ পাঠাতে অস্বীকার করেছিল। কারণটা কি? কারণ তাদের কাছে বাংলার লক্ষ লক্ষ ক্ষুধার্ত মানুষের জীবনের চেয়ে ইউরোপের যুদ্ধক্ষেত্র অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। তাহলে এতক্ষণ ধরে আমরা যা যা দেখলাম, সব তথ্য প্রমাণ একত্রিত করলে শেষ পর্যন্ত ছবিটা কি দাঁড়ায়? চলুন দেখে নেওয়া যাক আমাদের চূড়ান্ত রায়। তাহলে মূল কথাটা হলো, প্রকৃতি হয়তো আগুনের স্ফুলিঙ্গটা দিয়েছিল,
কিন্তু সেই আগুনকে এক বিধ্বংসী দাবানলে পরিণত করেছিল মানুষের তৈরি নীতি, লোভ আর চরম অবহেলা। এটা ছিল প্রাকৃতিক দুর্যোগ আর মনুষ্যসৃষ্ট ব্যর্থতার এক ভয়াবহতম মিশ্রণ। এই পুরো বিশ্লেষণ শেষে আমরা একটা গভীর প্রশ্ন রেখে যেতে চাই। যখন মানুষের ভুল বা ইচ্ছাকৃত সিদ্ধান্তই একটা সংকটকে মহাবিপর্যয়ে পরিণত করে, তখন প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক দায়বদ্ধতা আর ঐতিহাসিক স্মৃতির মধ্যেকার সীমারেখাটা ঠিক কোথায় টানা উচিত? ভাবনার অবকাশ রইল।